হয়েছে ভাবি? অয়ন নরম সুরে জিজ্ঞেস করে। শ্রেয়া দ্রুত চোখ মুছে নেয়। কিছু না, এমনি। আজ তোমার সাথে কথা বলে খুব ভালো লাগল। অয়ন হাসে। আমারও। আসলে কি জানো ভাবি, কিছু সম্পর্ক রক্তের না হয়েও কেমন যেন আত্মার হয়ে যায়, তাই না? শ্রেয়া অয়নের মুখের দিকে তাকায়। তার মনে হয় অয়ন যেন তার অব্যক্ত কথাগুলো বুঝতে পারে। অয়নকে পেয়ে তার শূন্য জীবনটা যেন কিছুটা হলেও পূর্ণতা পাচ্ছে। তারপর অয়ন আর ভাবি মিলে গল্প করতে লাগল। তারা দুজনে গল্প করতে করতে কখন যে রাত হয়ে গেল বুঝতেই পারে নাই। হঠাৎ ভাবি বলতে লাগল, চলো অয়ন, এবার ঘুমিয়ে পড়ি। অতঃপর ভাবিয়ে ঘুমিয়ে গেলে যা ঘটল। বন্ধুরা, আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে তোমাদের অনেক ভালো লাগবে। তবে বন্ধুরা, গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। তো তাহলে চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। শ্রেয়া রান্নাঘরের জানালার গ্রিল ধরে বাইরে তাকিয়েছিল। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। কমলা রঙের সূর্যটা ধীরে ধীরে গাছের আড়ালে মিলিয়ে যাচ্ছে। একসময় এই সূর্যাস্তের দৃশ্য তার মন ভালো করে দিত। অর্ণবের সাথে বসে চা খেতে খেতে কত গল্পই না হতো। কিন্তু এখন এই দৃশ্যটা তার ভেতরের শূন্যতাকেই আরও বেশি করে তুলে ধরে। আজ প্রায় 2 বছর হল অর্ণব কর্মসূত্রে দেশের বাইরে। প্রথম শ্রেয়া মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। ভিডিও কল, লম্বা মেসেজ, সব মিলিয়ে একরকম কেটে যাচ্ছিল। কিন্তু সময় যত গড়িয়েছে, অর্ণবের কাজের চাপ তত বেড়েছে, আর তাদের যোগাযোগের সময় তত কমেছে। মাসের পর মাস একই ছাদের নিচে একা থাকতে থাকতে শ্রেয়ার জীবনটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। সকাল হয়, দুপুর গড়ায়, রাত আসে, প্রতিটি মুহূর্তেই এক অদৃশ্য ভার অনুভব করে সে। রান্নাঘর থেকে চায়ের কাপ হাতে বারান্দায় আসে শ্রেয়া। বারান্দার এক কোণে অর্ণবের প্রিয় ইজি চেয়ারটা খালি পড়ে আছে। কত স্মৃতি এই চেয়ারটাকে ঘিরে। অর্ণব ফিরলে আবার সব আগের মতো হয়ে যাবে, এই আশাতেই শ্রেয়া দিন গোনে। কিন্তু মনটা বোঝে না, এই অপেক্ষা যেন শেষ হতে চায় না। হঠাৎ কলিং বেলের আওয়াজে শ্রেয়ার ভাবনার সুতো ছিঁড়ে যায়। এই সময় কে আসতে পারে? কিছুটা অবাক হয়েই দরজা খোলে সে। দরজায় দাঁড়িয়ে অয়ন, অর্ণবের ছোট ভাই। সবে অনার্স শেষ করেছে, বেশ চট্টে আর আধুনিক ছেলে। ভাবি, কেমন আছো? চা খাচ্ছিলে বুঝি? অয়ন হাসি মুখে প্রশ্ন করে। শ্রেয়া একটু অবাক হয়। আরে অয়ন, তুমি এই অসময়ে? এসো এসো, ভেতরে এসো। অয়ন ভেতরে এসে ইতস্তত করে। আসলে কি জানো ভাবি, বাবা মা বললেন তোমার খোঁজ নিতে। দাদা তো আজকাল তেমন ফোনও করতে পারে না, তাই ভাবলাম এসে একবার দেখে যাই। তোমার কিছু লাগবে নাকি? বাজার টাজার? অয়নের কথায় শ্রেয়ার মুখে একটু হালকা হাসি ফোটে। এই পরিবারে অয়নই একমাত্র যে তার খোঁজ নিতে আসে। আরে না না, সব আছে। তুমি বসো, চা খাবে তো? যদি দাও, মন্দ হয় না। অয়ন হাসতে হাসতে ইজি চেয়ারটায় বসে পড়ে। শ্রেয়া চায়ের কাপে চা ঢালতে ঢালতে লক্ষ্য করে অয়ন চারপাশে চোখ বোলাচ্ছে। ঘরটা কেমন যেন নীরব হয়ে আছে। তাদের কথাবার্তা ছাড়া আর কোনো শব্দ নেই। অয়নও হয়তো এই শূন্যতাটা অনুভব করতে পারছে। চা খেতে খেতে অয়ন গল্প শুরু করে। তার নতুন বন্ধুদের কথা, ইউটিউবে দেখা মজার ভিডিওর কথা, এমনকি তার পড়ালেখার কিছু মজার ঘটনাও সে শ্রেয়াকে শোনায়। শ্রেয়া মনোযোগ দিয়ে শোনে, মাঝে মধ্যে হাসে। অনেক দিন পর সে কারো সাথে এত প্রাণ খুলে কথা বলছে। অয়নের উপস্থিতিতে তার ভেতরের জমে থাকা পাথরটা যেন একটু হলেও হালকা হচ্ছে। রাত বাড়ে। অয়ন যখন বিদায় নেয়, তখন শ্রেয়ার মনে হয় যেন এক টুকরো রোদ তার জীবনে এসেছিল, আবার তা হারিয়ে গেল। অয়ন চলে যাওয়ার পর আবারও সেই পুরনো নীরবতা। কিন্তু এই নীরবতার মাঝেও একটা নতুন অনুভূতি উকি দেয়। এই প্রথম শ্রেয়া বুঝতে পারে তার এই একাকী জীবনে অয়নের উপস্থিতি কতটুকু স্বস্তি দিতে পারে। পরের দিনগুলোয় অয়ন প্রায়ই আসে। কখনো দুপুরে খাবার নিয়ে, কখনো কোনো বই নিয়ে, আবার কখনো শুধু গল্প করার জন্য। তাদের মধ্যে একটা সহজ সম্পর্ক তৈরি হয়। শ্রেয়া নিজেও অয়নের অপেক্ষায় থাকে। অয়ন যখন আসে, তখন সময়টা যেন দ্রুত চলে যায়। শ্রেয়া বুঝতে পারে না, এই আশায় ওর মাঝে কবে যেন অয়ন তার দৈনন্দিন জীবনের এক অপরিহার্য অংশ হয়ে উঠেছে। এটি কোনো প্রেমের সম্পর্ক নয়, বরং একাকিত্বের সঙ্গী এবং বন্ধুত্বের এক নতুন রূপ। কিন্তু এই বন্ধুত্বের গভীরে কি অন্য কোনো অনুভূতির বীজ বপন হচ্ছে? শ্রেয়া এখনো জানে না, হয়তো অয়নও না।
অয়নের নিয়মিত আশায় ওটা এখন আর শ্রেয়ার কাছে নতুন কিছু নয়। বরং অয়ন না এলে তার দিনটা যেন ফাঁকা ফাঁকা লাগে। অর্ণবের সাথে ভিডিও কলে কথা বলার চেষ্টা করে শ্রেয়া, কিন্তু তার ব্যস্ততা এতটাই বেশি যে কথা বলতে চাইলেও সে সময় পায় না। তাদের আলাপগুলো সীমিত হয়ে গেছে কেমন আছো আর সাবধানে থেকো এর মধ্যেই। একসময়ের গভীর সম্পর্কটা যেন এক অদৃশ্য সুতোয় ঝুলে আছে। এর বিপরীতে অয়ন যেন শ্রেয়ার জীবনে এক ঝলক টাটকা বাতাস নিয়ে আসে। সে তার পড়ালেখার পাশাপাশি বিভিন্ন অনলাইন কোর্স করছে, নতুন নতুন জিনিস শিখছে। এসব নিয়ে সে শ্রেয়ার সাথে আলোচনা করে। শ্রেয়া মুগ্ধ হয়ে শোনে। অয়ন মাঝে মাঝেই শ্রেয়ার জন্য নতুন বই নিয়ে আসে, যা তার পছন্দের ঘরানার। তারা দুজন মিলে সেই বইগুলো নিয়ে আলোচনা করে। কখনো কোনো কবিতার পংক্তি নিয়ে দুজনের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা তর্ক চলে। অয়নের যুক্তিনিষ্ঠ অথচ সহানুভূতিশীল বিশ্লেষণ শ্রেয়াকে অবাক করে দেয়। এক বিকেলে অয়ন এলো একটি নতুন উপন্যাস হাতে। ভাবি, এই বইটা নাকি খুব দারুণ। সমাজের নানা দিক নিয়ে লেখা। চলো আজ এটা নিয়েই গল্প করি। শ্রেয়া চা বানিয়ে নিয়ে এসে বসল। বইয়ের পাতা ওল্টাতে ওল্টাতে তারা চরিত্রগুলো নিয়ে কথা বলতে শুরু করল। একটি চরিত্র ছিল যে একাকিত্বে ভুগছিল, সম্পর্কের টানাপোড়েন তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল। শ্রেয়া সেই চরিত্রের মধ্যে যেন নিজেকেই খুঁজে পাচ্ছিল। তার ভেতরের কষ্টগুলো, অব্যক্ত অনুভূতিগুলো অয়নের সামনে যেন অবলীলায় বেরিয়ে আসছিল। আসলে কি জানো অয়ন, শ্রেয়া এক গভীর দীর্ঘশ্বাস ফেলে বলল, একাকিত্ব জিনিসটা মানুষকে ভেতর থেকে কুরে কুরে খায়। মনে হয় যেন একটা বিশাল শূন্যতা তোমাকে গ্রাস করে নিচ্ছে। অয়ন মনোযোগ দিয়ে শুনছিল। তার চোখে ছিল সহানুভূতি। আমি বুঝতে পারছি ভাবি। দাদা তো অনেক দূরে। আর তুমি একা একা সবটা সামলাচ্ছ। হ্যাঁ, ঠিক তাই। অর্ণব তো ব্যস্ত থাকে, সেটা আমি বুঝি। কিন্তু মাঝে মাঝে মনে হয় আমার কথা বলার জন্য যদি কেউ থাকত। শুধু মনের কথাগুলো শোনানোর জন্য। শ্রেয়ার গলা ধরে আসে। অয়ন চুপ করে থাকে কিছুক্ষণ। তারপর খুব শান্তভাবে বলে, আমি তো আছি ভাবি। তোমার যখনই কিছু বলার প্রয়োজন মনে হবে আমাকে বলতে পারো। আমি শুনব। অয়নের এই সহজ কথাটা শ্রেয়ার মনে এক অদ্ভুত শান্তি এনে দেয়। একজন মানুষ যে তার কথা শুনতে প্রস্তুত, এই অনুভূতিটাই তার কাছে অনেক কিছু। তাদের সম্পর্কটা আর কেবল দেবর ভাবির সহজ সম্পর্ক থাকে না। এটি যেন এক গভীর মানসিক বোঝাপড়ার দিকে মোড় নেয়। তারা একে অপরের কাছে নিজেদের সুখ দুঃখ, স্বপ্ন আর হতাশাগুলো ভাগ করে নিতে শুরু করে। সন্ধ্যা নেমে আসে। বারান্দার আলো জ্বেলে দেয় শ্রেয়া। অয়ন তখন মোবাইলে কিছু একটা দেখাচ্ছিল। হঠাৎ অয়ন খেয়াল করে শ্রেয়ার চোখ ছলছল করছে। কি হয়েছে ভাবি? অয়ন নরম সুরে জিজ্ঞেস করে। শ্রেয়া দ্রুত চোখ মুছে নেয়। কিছু না, এমনি। আজ তোমার সাথে কথা বলে খুব ভালো লাগল। অয়ন হাসে। আমারও। আসলে কি জানো ভাবি, কিছু সম্পর্ক রক্তের না হয়েও কেমন যেন আত্মার হয়ে যায়, তাই না? শ্রেয়া অয়নের মুখের দিকে তাকায়। তার মনে হয় অয়ন যেন তার অব্যক্ত কথাগুলো বুঝতে পারে। অয়নকে পেয়ে তার শূন্য জীবনটা যেন কিছুটা হলেও পূর্ণতা পাচ্ছে। এটি এমন এক মানসিক নৈকট্য যা শারীরিকতার মধ্যে। এই সম্পর্কটা তাদের দুজনকেই স্বস্তি দিচ্ছে, ভরসা দিচ্ছে। কিন্তু এই বোঝাপড়া আর মানসিক নির্ভরশীলতা কি কোনো অদৃশ্য সীমানা পার করবে? সেই প্রশ্ন এখনও অনুচ্চারিত, কিন্তু তার বীজ যেন বোনা হয়ে গেছে। দিনের পর দিন অয়নের আশায়াওয়া আর তাদের গভীর মানসিক বোঝাপড়া শ্রেয়ার জীবনে এক অদ্ভুত পরিবর্তন এনেছে। অর্ণবের সাথে যোগাযোগের অভাবটা যেন এখন আর আগের মতো কষ্ট দেয় না। অয়ন তার সেই শূন্য স্থানটা পূরণ করে দিয়েছে, এমনটা ভাবতে শুরু করেছে শ্রেয়া। তাদের সম্পর্কটা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তারা একে অপরের অনুভূতিগুলো যেন না বলতেই বুঝতে পারে। একদিন বিকেলে শ্রেয়া বারান্দায় বসে সুতো দিয়ে কাজ করছিল। অয়ন এলো হাতে একগাদা খাবারের প্যাকেট নিয়ে। ভাবি, তোমার জন্য কফি আর একটা নতুন ধরনের স্যান্ডউইচ এনেছি। তুমি নাকি আজকাল ভালো করে খাচ্ছ না? শ্রেয়া অবাক হয়ে তাকায়। কে বলল আমি খাচ্ছি না? আর তুমি এসব কিনতে গেলে কেন? অয়ন হাসে। দাদার সাথে কথা হয়েছিল, আর মাও বলছিলেন তুমি নাকি একটু মনমরা হয়ে থাকো। তাই ভাবলাম আজ বাইরে থেকে কিছু আনি। শ্রেয়া কিছু বলতে গিয়েও থেমে যায়। অর্ণব হয়তো অয়নকে তার খোঁজ নিতে বলেছে, কিন্তু অয়নের এই উদ্বেগ, এই যত্নটা অর্ণবের নির্দেশনার চেয়েও বেশি কিছু মনে হয়। তারা বারান্দায় পাশাপাশি বসে কফি আর স্যান্ডউইচ খায়।
অয়ন তার অফিসের নতুন অভিজ্ঞতার কথা বলতে শুরু করে। সে সম্প্রতি একটি নতুন প্রজেক্টে যুক্ত হয়েছে, যেখানে তাকে বেশ পরিশ্রম করতে হচ্ছে। অনেক চাপ যাচ্ছে অয়ন, জানো? মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে ছুড়ে দিই, অয়ন হতাশ হয়ে বলে। শ্রেয়া মনোযোগ দিয়ে শোনে। আমি বুঝি অয়ন। কাজের চাপ যখন বেড়ে যায় তখন মনমেজাজ খারাপ থাকা স্বাভাবিক। কিন্তু হাল ছেড়ো না। তুমি তো পারবে। শ্রেয়ার সহানুভূতিপূর্ণ কথায় অয়নের মুখে হাসি ফোটে। তোমার এই কথাগুলোই যেন আমার কাছে টনিকের মতো কাজ করে ভাবি। আর কেউ এভাবে বোঝে না। শ্রেয়া একটু থমকে যায়। আর কেউ বোঝে না, এই কথাটা যেন তার মনে এক নতুন সুর বাজিয়ে দেয়। তারা দুজনেই নীরব হয়ে যায় কিছুক্ষণের জন্য। পরিবেশটা হঠাৎ করেই যেন আরও নিবিড় হয়ে ওঠে। তাদের চোখাচোখি হয়, আর সেই চোখে ফুটে ওঠে এক অব্যক্ত অনুভূতি, যা শুধু তারা দুজনই অনুভব করতে পারে। এই নীরবতার মাঝে তাদের সম্পর্কের অদৃশ্য সীমারেখাটা যেন আরও কিছুটা ফিকে হয়ে আসে। পরের দিনগুলোতেও তাদের এই মানসিক নৈকট্য আরও বাড়ে। অয়ন যখন শ্রেয়ার পছন্দের কোনো গান শোনায়, তখন শ্রেয়া চোখ বন্ধ করে সেই সুরের গভীরে হারিয়ে যায়। অয়ন তার পাশে বসে শ্রেয়ার দিকে তাকিয়ে থাকে, আর শ্রেয়াও তার উপস্থিতি অনুভব করে এক ধরনের অদ্ভুত শান্তি পায়। তারা একে অপরের ব্যক্তিগত অনুভূতিগুলো এমনভাবে ভাগ করে নেয়, যা সাধারণত স্বামী স্ত্রীর মধ্যেই হয়ে থাকে। একদিন রাতে অর্ণবের সাথে ভিডিও কলে কথা বলার সময় অর্ণব হাসিমুখে বলে, অয়ন নাকি আজকাল তোমার খুব খেয়াল রাখছে। ভালোই হলো, আমার চিন্তাটা কমে। ওর যখন মন খারাপ থাকে একটু দেখভাল করো তুমিও। শ্রেয়া অর্ণবের কথা শুনে ভেতরে ভেতরে চমকে ওঠে। অর্ণব হয়তো সহজভাবে কথাটা বলেছে, কিন্তু শ্রেয়া জানে তাদের সম্পর্কটা এখন অর্ণবের চিন্তাভাবনার চেয়েও গভীরে চলে গেছে। অয়নের সাথে তার যে মানসিক নির্ভরশীলতা তৈরি হয়েছে, তা সাধারণ দেবরভাবীর সম্পর্ককে ছাপিয়ে গেছে। এটা এমন এক অনুভূতি যার কোনো নাম দিতে পারছে না শ্রেয়া। এটি কোনো অনৈতিক আকর্ষণ নয়, তবে স্বাভাবিকতার গণ্ডি পেরিয়ে এক জটিল অনুভূতির জন্ম দিচ্ছে, যা ভবিষ্যতে তাদের জন্য কি নিয়ে আসবে তা কেউই জানে না। এই অনুভূতিটি তাদের অজান্তেই তাদের মাঝে এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে, যা হয়তো বা তাদের অজান্তেই সামাজিক রীতিনীতিকে চ্যালেঞ্জ করছে। অয়নের উপস্থিতি এখন শ্রেয়ার জীবনে এক স্বস্তিদায়ক অভ্যাস। দিনের একটা নির্দিষ্ট সময়ে সে অপেক্ষা করে অয়নের জন্য। অয়ন না এলে মনটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। অয়নের সঙ্গে তার কথাগুলো এখন আরও গভীর, আরও ব্যক্তিগত। তারা একে অপরের শৈশবের স্মৃতি, গোপন স্বপ্ন, এমনকি কিছু অব্যক্ত ভয়ের কথাও ভাগ করে নেয়। এই মানসিক আদান প্রদানে তারা দুজনেই এক নতুন ধরনের বোঝাপড়া খুঁজে পায়, যা হয়তো তাদের অজান্তেই তাদের সম্পর্কের প্রচলিত সীমারেখাগুলো মুছে দিচ্ছে। একদিন বিকেলে শ্রেয়া অয়নের জন্য তার প্রিয় পিঠা তৈরি করছিল। অয়ন আসতেই সে হাসিমুখে তাকে বসতে দিল। অয়ন, আজ তোমার জন্য একটা বিশেষ জিনিস বানিয়েছি। অয়ন মুগ্ধ চোখে তাকায়, আরে ভাবি, এত কষ্ট করলে কেন? তোমার তো কষ্ট হয়। কষ্ট কিসের? তোমার জন্য করতে আমার ভালো লাগে, শ্রেয়া সহজভাবে বলে। পিঠা খেতে খেতে অয়ন তার নতুন চাকরির ইন্টারভিউয়ের কথা বলতে শুরু করে। সে খুবই চিন্তিত ছিল, কারণ এটা তার স্বপ্নের চাকরি। শ্রেয়া মন দিয়ে তার কথা শোনে এবং তাকে উৎসাহ দেয়। তুমি পারবে অয়ন, তোমার যোগ্যতা আছে। ভয় পেও না। অয়নের মুখে হাসি ফোটে। তোমার এই কথাগুলোই আমার সবচেয়ে বেশি ভরসা দেয় ভাবি। মনে হয় যেন তুমি পাশে থাকলে সব কঠিন কাজও সহজ হয়ে যায়। অয়নের এই কথাগুলো শ্রেয়ার মনে এক ধরনের আনন্দ জাগায়। একই সাথে তার ভেতরে একটা চাপা অস্বস্তিও অনুভব করে। অয়নের এই নির্ভরশীলতা, তার এই অকপট অনুভূতি প্রকাশ, এগুলো কি শুধুমাত্র দেবরভাবীর সম্পর্ক থেকে আসছে, নাকি এর গভীরতা আরও বেশি? শ্রেয়া নিজেকেই প্রশ্ন করে। সে বুঝতে পারে তার মনও অয়নের উপর অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছে। সন্ধ্যা হয়ে আসে। অয়ন বিদায় নেওয়ার আগে হঠাৎ করেই শ্রেয়ার দিকে তাকিয়ে বলে, ভাবি, তুমি সত্যিই খুব ভালো। মাঝে মাঝে মনে হয়। অয়ন কথাটা শেষ করে না, কিন্তু তার চোখে এক গভীর অনুভূতি খেলা করে। শ্রেয়াও তার চোখের দিকে তাকায়, আর সেই চাহনিতে যেন এক অন্যরকম বার্তা নিহিত থাকে। এক মুহূর্তের জন্য তাদের চারপাশের বাতাস থমকে যায়। এরপর অয়ন দ্রুত নিজেকে সামলে নেয় এবং আজ আসি ভাবি বলে ঘর থেকে বেরিয়ে যায়। অয়ন চলে যাওয়ার পর শ্রেয়া স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। অয়নের অসমাপ্ত বাক্যটা তার কানে প্রতিধ্বনিত হতে থাকে। মাঝে মাঝে মনে হয়। কি মনে হয় অয়নের? শ্রেয়া নিজেও জানে তাদের সম্পর্কটা এখন আর কেবল সামাজিক রীতিনীতির গণ্ডিতে সীমাবদ্ধ নেই।
এটা এমন এক মানসিক টান যা তাদের অজান্তেই এক জটিল পথে এগিয়ে যাচ্ছে। এই টানটা যত মধুরই হোক না কেন, এর পরিণতি নিয়ে একটা অজানা ভয় তার মনে উকি দিতে শুরু করে। এই অনুভূতিটা যেমন তাদের মধ্যে এক নিবিড় বন্ধন তৈরি করছে, তেমনি এর পেছনে লুকিয়ে আছে এক সামাজিক ও ব্যক্তিগত অস্বস্তি। এই অস্বস্তিই তাদের ভবিষ্যতের জন্য এক নতুন পরীক্ষার পূর্বাভাস দেয়। অয়নের বলা সেই অসমাপ্ত বাক্য আর তার চোখের গভীর চাহনি শ্রেয়ার মনে বারবার ঘুরপাক খায়। রাতে বিছানায় শুয়েও তার ঘুম আসে না। অয়নের সাথে তার সম্পর্কটা এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে তারা দুজনেই একে অপরের প্রতি এক অদৃশ্য মানসিক টান অনুভব করছে। এটা কোনো দৈহিক আকর্ষণ নয়, বরং এক গভীর মানসিক নির্ভরতা। শ্রেয়া জানে এটা অর্ণবের প্রতি তার বিশ্বস্ততাকে প্রশ্নবিদ্ধ করতে পারে, কিন্তু অয়নের সঙ্গ ছাড়া তার একাকিত্ব যেন অসহনীয় হয়ে ওঠে। পরের দিন দুপুরে অয়ন এলে শ্রেয়া কেমন যেন অস্বস্তিতে ভোগে। তার চোখ অয়নের চোখের দিকে তাকাতে দ্বিধা করে। অয়নও হয়তো এই পরিবর্তনটা টের পায়। তাদের সহজ কথোপকথনেও একটা চাপা অস্বস্তি চলে আসে। অয়ন তার পড়ালেখার কথা বলতে গিয়েও থমকে যায়, শ্রেয়াও তার কথার উত্তর দিতে গিয়ে কেমন যেন গুছিয়ে বলতে পারে না। ভাবি, তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? অয়ন একসময় নীরবতা ভেঙে জিজ্ঞেস করে। তার কণ্ঠে ছিল উদ্বেগ। শ্রেয়া একটু চমকে ওঠে। না মানে, তেমন কিছু না, একটু অন্যমনস্ক ছিলাম। অয়ন নরম সুরে বলে, তুমি তো আমার কাছে কিছু লুকাও না, বলতে পারো আমাকে। অয়নের এই সহজ কথাটা শ্রেয়াকে আরও বেশি দ্বিধায় ফেলে দেয়। সে কি অয়নকে তার ভেতরের দোটানার কথা বলবে? এই যে সে অর্ণবের অনুপস্থিতিতে অয়নের উপর এতটাই নির্ভরশীল হয়ে পড়েছে, এটা কি ঠিক হচ্ছে? এই প্রশ্নের উত্তর সে নিজেও জানে না। সারাদিন ধরে শ্রেয়ার মনটা এই একই চিন্তা নিয়ে ঘুরপাক খায়। সন্ধ্যায় যখন অয়ন বিদায় নেয়, তখন শ্রেয়া তাকে বারান্দা পর্যন্ত এগিয়ে দিতে আসে। অয়ন দরজার কাছে দাঁড়িয়ে হঠাৎ করে বলে, ভাবি, তুমি কি ভাবছ আমি বুঝতে পারছি না, কিন্তু আমার মনে হয় আমি তোমার পাশে আছি সব সময়। অয়নের এই কথাটা যেন শ্রেয়ার বুকের ভেতরে এক নতুন ঝড় তোলে। অয়ন কি তার ভেতরের দ্বন্দ্বটা বুঝতে পেরেছে? অয়নের এই আশ্বাস কি তাকে আরও বেশি নির্ভর করে তুলছে, নাকি আরও বেশি অপরাধবোধে ডোবাচ্ছে? শ্রেয়া সিদ্ধান্ত নেয় এই পরিস্থিতিটা এভাবে চলতে দেওয়া ঠিক নয়। তার এবং অয়নের এই মানসিক ঘনিষ্ঠতা হয়তো সুস্থ সম্পর্কের গণ্ডি ছাড়িয়ে যাচ্ছে। অর্ণবের প্রতি তার দায়বদ্ধতা এবং সামাজিক মূল্যবোধ তাকে এই সম্পর্কের পরিণতি নিয়ে ভাবতে বাধ্য করে। এই দোটানা তাকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছিল। সে জানে এই জটিলতা থেকে বের হয়ে আসার পথ তাকেই খুঁজে নিতে হবে। কিন্তু কিভাবে? এই প্রশ্ন তাকে আরও বেশি অস্থির করে তোলে। তার মনে হয় এই অদেখা টান যতই মধুর হোক না কেন, এর পরিণতি কতটা ভালো হতে পারে তা নিয়ে তার মনে এক গভীর সংশয় জন্মায়। শ্রেয়ার রাতের ঘুম কমে গেছে। অয়নের প্রতি তার এই মানসিক টান আর অর্ণবের প্রতি তার দায়বদ্ধতা, এই দুইয়ের টানাপোড়েনে সে রীতিমতো হাঁপিয়ে উঠেছে। যতবারই সে অয়নের সাথে হাসি মুখে কথা বলে, ততবারই তার ভেতরের বিবেক তাকে দংশন করে। এটা কি পরকীয়া? না, কোনো শারীরিক সম্পর্ক নেই, কিন্তু মানসিকভাবে সে তো অর্ণবের প্রতি শতভাগ বিশ্বস্ত থাকতে পারছে না। এই চিন্তা তাকে অস্থির করে তোলে। একদিন সকালে শ্রেয়া তার পুরনো পারিবারিক অ্যালবাম দেখছিল। অর্ণবের সাথে তাদের বিয়ের ছবি, হানিমুনের ছবি, হাসিখুশি মুহূর্তগুলো তার চোখের সামনে ভেসে ওঠে। অর্ণব হয়তো দূরে আছে, কিন্তু তার ভালোবাসা আর বিশ্বাস তো অম্লিন। শ্রেয়ার মনে হয় সে অর্ণবের সাথে প্রতারণা করছে, যদিও সেই প্রতারণা কেবল তার মনের গভীরে। ঠিক তখনই অয়ন ফোন করে। ভাবি, কেমন আছো? আজ তোমার জন্য একটা দারুণ খবর আছে। তার কণ্ঠস্বর উচ্ছ্বসিত। শ্রেয়ার বুকটা ধরফর করে ওঠে। সে কোনোমতে উত্তর দেয়, ভালো আছি। কি খবর? আমার সেই স্বপ্নের চাকরিটা হয়ে গেছে ভাবি। আমি কালই জয়েন করতে যাচ্ছি। অয়ন আনন্দে চিৎকার করে ওঠে। শ্রেয়া জোর করে মুখে হাসি ফোটায়। আরে বাহ, দারুণ খবর তো। অভিনন্দন অয়ন। আমি জানতাম তুমি পারবে। আমি জানতাম তুমিই প্রথম খুশি হবে ভাবি। আজ সন্ধ্যায় আসছি, একটু মিষ্টিমুখ করতে হবে। অয়নের কথায় শ্রেয়ার আনন্দ হওয়ার কথা, কিন্তু তার মনটা আরও ভারাক্রান্ত হয়ে যায়। এই খুশিটা অয়নের সাথে ভাগ করে নেওয়া তার জন্য এখন এক জটিল অনুভূতি। সে কি করবে? কিভাবে এই অনুভূতিকে সামলাবে? অয়নকে খুশি দেখে তার ভালো লাগছে, কিন্তু এই ভালো লাগার সাথে মিশে আছে এক গভীর অপরাধবোধ। সন্ধ্যায় অয়ন মিষ্টি নিয়ে আসে। তার চোখে মুখে ছিল বিজয়ের আনন্দ।
সে উচ্ছ্বসিত হয়ে তার নতুন কর্মক্ষেত্রের পরিকল্পনা, তার স্বপ্ন সবকিছু শ্রেয়ার সাথে ভাগ করে নেয়। শ্রেয়া মনোযোগ দিয়ে শোনে, কিন্তু তার মনটা অন্য কোথাও। সে বারবার ভাবে, এই মুহূর্তে অর্ণব যদি এখানে থাকত, তার স্বামীর সাফল্যের খবর যদি সে এভাবে ভাগ করে নিতে পারত। অয়ন যখন তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলছিল, তখন শ্রেয়া হঠাৎ করেই জিজ্ঞেস করে বসে, অয়ন, তুমি কি তোমার জীবনের কোনো বিশেষ মানুষের কথা ভেবে এই স্বপ্নগুলো দেখছ? অয়ন একটু থমকে যায়। তার মুখের হাসিটা কিছুটা ম্লান হয়ে আসে। সে শ্রেয়ার চোখের দিকে সরাসরি তাকায়। বিশেষ মানুষ? হ্যাঁ, হয়তো, কিন্তু আপাতত আমার লক্ষ্য ক্যারিয়ারে ফোকাস করা। অয়নের এই উত্তর শ্রেয়াকে আরও দ্বিধায় ফেলে দেয়। তার মনে হয় অয়ন হয়তো তার মনের কথা বুঝতে পেরেছে, বা হয়তো সেও তাদের এই মানসিক টান নিয়ে ভাবছে। এই নীরবতার মাঝে অয়নের চোখে এক গভীর অনুভূতি স্পষ্ট হয়ে ওঠে, যা শ্রেয়াকে আরও বেশি অস্বস্তিতে ফেলে দেয়। অয়ন চলে যাওয়ার পর শ্রেয়া ঘরের নীরবতার মাঝে বসে থাকে। তার মনে হয় এই অদেখা টান যত গভীর হচ্ছে, ততই যেন তারা দুজনেই এক অজানা বিপদের দিকে এগিয়ে যাচ্ছে। এই সম্পর্ককে আর এভাবে বাড়তে দেওয়া যায় না, এই সত্যটা তার কাছে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যায়। কিন্তু কিভাবে এই মধুর মানসিক বন্ধন থেকে নিজেকে সরিয়ে আনবে, সেটাই এখন শ্রেয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শ্রেয়া বুঝতে পারছিল এই মানসিক টানকে আর বাড়তে দেওয়া যায় না। অর্ণবের প্রতি তার ভালোবাসা এবং তাদের সম্পর্কের পবিত্রতা রক্ষা করা তার জন্য অপরিহার্য। অয়নের সাথে তার এই মানসিক ঘনিষ্ঠতা যতই মধুর হোক না কেন, এর পরিণতি যে ভালো হবে না, তা সে পরিষ্কার বুঝতে পারছিল। এই ভাবনা তাকে অস্থির করে তোলে। পরের দিন অয়ন যখন ফোন করল, শ্রেয়া ফোনটা ধরল না। তার বুকটা ধড়ফড় করছিল, কিন্তু সে সিদ্ধান্ত নিয়েছিল এই দূরত্ব তৈরি করাটা জরুরি। অয়ন কিছুক্ষণ পর আবার ফোন করল, তারপর একটা মেসেজ পাঠাল, ভাবি, সব ঠিক আছে তো? ফোন ধরছ না কেন? শ্রেয়া মেসেজটা দেখল, কিন্তু উত্তর দিল না। তার মনটা কষ্টে ভরে গেল। অয়নকে কষ্ট দেওয়া তার উদ্দেশ্য ছিল না, কিন্তু নিজের ভেতরের দ্বন্দ্ব থেকে মুক্তি পেতে এবং সঠিক পথে থাকতে এই কঠিন সিদ্ধান্ত নেওয়া ছাড়া তার আর কোনো উপায় ছিল না। দুপুর গড়িয়ে বিকেল হয়, অয়ন আর আসে না। শ্রেয়া সারাটা দিন এক অদ্ভুত শূন্যতা অনুভব করে। অয়নের নিয়মিত উপস্থিতি তার জীবনের একটা অংশ হয়ে গিয়েছিল। এখন সেই অংশটা হঠাৎ করে উধাও হয়ে যাওয়ায় তার মনটা আরও বেশি ভারাক্রান্ত হয়ে ওঠে। বারান্দায় বসে সে একাকিত্ব অনুভব করে, যা আগে কখনো এতটা তীব্র মনে হয়নি। সন্ধ্যায় অয়ন নিজেই চলে আসে। তার চোখে ছিল উদ্বেগ আর প্রশ্ন। ভাবি, তুমি ফোন ধরছ না কেন? সব ঠিক আছে তো? আমি খুব চিন্তায় ছিলাম। শ্রেয়া অয়নের দিকে তাকায়। তার চোখে জল এসে যায়। সে নিজেকে সামলে নিয়ে খুব শান্তভাবে বলে, অয়ন, তুমি বসো, আমার কিছু কথা আছে। অয়ন ইজি চেয়ারে বসে। তার চোখে অধৈর্য অপেক্ষা। শ্রেয়া গভীর শ্বাস নেয়। অয়ন, তুমি আমার জীবনে এই কঠিন সময়ে অনেক বড় একটা ভরসা হয়ে এসেছ। তোমার সঙ্গ আমার একাকিত্ব দূর করেছে, আমি তোমার কাছে কৃতজ্ঞ। অয়ন কিছু বলতে যাচ্ছিল, কিন্তু শ্রেয়া তাকে থামিয়ে দেয়। কিন্তু অয়ন, আমাদের এই সম্পর্কটা, এই মানসিক ঘনিষ্ঠতাটা, এটা হয়তো আর এভাবে চলতে দেওয়া ঠিক নয়। অয়নের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। কেন ভাবি? কি হয়েছে? তার কণ্ঠে ছিল বিস্ময় আর কষ্ট। অর্ণব আমার স্বামী। তার প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে। আর আমাদের এই সম্পর্কটা, এটা হয়তো সামাজিক রীতিনীতির বাইরে চলে যাচ্ছে। আমি জানি তুমি হয়তো আমাকে ভুল বুঝবে, কিন্তু আমি চাই না আমাদের জন্য কোনো জটিলতা তৈরি হোক। শ্রেয়ার গলা ধরে আসে। অয়ন চুপ করে থাকে। তার চোখে একরাশ হতাশা আর কষ্ট স্পষ্ট হয়ে ওঠে। সে মাথা নিচু করে বসে থাকে। কিছুক্ষণ পর সে উঠে দাঁড়ায়। আমি বুঝতে পারছি ভাবি, তুমি যা ভালো মনে করো। অয়নের কণ্ঠস্বর ছিল ভারী। সে আর কোনো কথা না বলে ধীর পায়ে দরজার দিকে এগিয়ে যায়। শ্রেয়া তাকে আটকাতে চায় না, কারণ সে জানে এটাই সঠিক সিদ্ধান্ত। অয়ন বেরিয়ে যায়, আর শ্রেয়া দরজার দিকে তাকিয়ে থাকে। তার চোখে জল গড়িয়ে পড়ে। এই দূরত্ব তৈরি করাটা তাদের দুজনের জন্যই কষ্টকর ছিল। কিন্তু শ্রেয়া জানে এই কঠিন সিদ্ধান্ত নেওয়াটা তাদের ভবিষ্যৎ এবং সামাজিক মূল্যবোধের জন্য জরুরি ছিল। এই দূরত্বের দেয়াল তাদের মানসিক টানকে হয়তো পুরোপুরি মুছে দেবে না, কিন্তু এটি তাদের সঠিক পথে ফিরিয়ে আনবে, যা তাদের জন্য এক নতুন দিগন্তের সূচনা করবে। অয়ন চলে যাওয়ার পর শ্রেয়া অনেকক্ষণ ধরে বারান্দায় চুপ করে বসেছিল।
তার ভেতরে এক তীব্র শূন্যতা আর কষ্ট দানা বাঁধছিল। তার মনে হচ্ছিল সে তার সবচেয়ে কাছের বন্ধুকে হারাল। কিন্তু এই কষ্টের মাঝেই এক অদ্ভুত শান্তিও অনুভব করছিল সে। সে সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছে, এই বোধ তাকে স্বস্তি দিচ্ছিল। ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে আসে, আর সেই সাথে শ্রেয়ার মনে আসে অর্ণবের কথা। তার স্বামী, যে দূরে থেকেও তার জীবনে এক অবিচ্ছেদ্য অংশ। অর্ণবের প্রতি তার যে ভালোবাসা আর বিশ্বাস ছিল, তা যেন এই কঠিন সিদ্ধান্তের মধ্য দিয়ে আরও দৃঢ় হল। শ্রেয়া মনে মনে স্থির করে, এখন থেকে সে অর্ণবের সাথে আরও বেশি করে যোগাযোগের চেষ্টা করবে। তার একাকিত্বের কথা, তার অনুভূতির কথা আরও খোলাখুলিভাবে জানাবে। সম্পর্কের এই দূরত্বটুকু ঘুচিয়ে ফেলতে হবে। পরের কয়েকদিন অয়ন আর আসেনি, ফোনও করেনি। শ্রেয়ার জীবনটা আবার যেন আগের মতো নীরব হয়ে যায়। এই নীরবতা প্রথমে কষ্ট দিলেও ধীরে ধীরে শ্রেয়া নিজেকে মানিয়ে নিতে শুরু করে। সে পুরনো দিনের কাজগুলো আবার নতুন করে শুরু করে। বই পড়ে, পছন্দের টিভি প্রোগ্রাম দেখে, আর নিজের শখের কাজগুলো করে নিজেকে ব্যস্ত রাখে। কয়েকদিন পর একদিন সকালে অর্ণব ফোন করে। শ্রেয়া, শুনছিলাম তুমি নাকি আজকাল একটু চুপচাপ থাকো। সব ঠিক আছে তো? শ্রেয়া নিজেকে সামলে নেয়। হ্যাঁ গো, সব ঠিক আছে। একটু অন্যমনস্ক ছিলাম হয়তো। তুমি কেমন আছো? আমি ভালো আছি। আসলে ভাবছিলাম সামনের মাসে যদি কয়েকদিনের জন্য দেশে আসতে পারতাম। অর্ণব কিছুটা দ্বিধা নিয়ে বলে। অর্ণবের কথা শুনে শ্রেয়ার মুখে এক ঝলক হাসি ফুটে ওঠে। এই মুহূর্তে এই খবরটাই তার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। সত্যি বলছ? কবে আসবে? তার কণ্ঠে ছিল সত্যিকারের উচ্ছ্বাস। চেষ্টা করছি সব কিছু গুছিয়ে নিতে। যদি আসতে পারি তাহলে তোমাকে চমকে দেব। অর্ণব হাসে। অর্ণবের সাথে কথা বলার পর শ্রেয়ার মনটা হালকা হয়ে যায়। এই তো তার জীবন আবার সঠিক পথে ফিরছে। সে বুঝতে পারে সুস্থ সম্পর্ক এবং বিশ্বাস কতটা মূল্যবান। অয়নের প্রতি তার মানসিক টান হয়তো ছিল, কিন্তু সেই টান কোনোভাবেই তার দাম্পত্য সম্পর্কের চেয়ে বড় ছিল না। প্রায় 1 মাস পর একদিন সকালে অর্ণব দেশে ফেরে। দরজায় তাকে দেখে শ্রেয়ার চোখ জ্বলে ভরে যায়। অর্ণব শ্রেয়াকে জড়িয়ে ধরে। তাদের এই পুনর্মিলন যেন সমস্ত দূরত্ব, সমস্ত দ্বিধা মুছে ফেলে দেয়। শ্রেয়া তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটিকে ফিরে পায়। অর্ণব দেশে ফিরে আসার পর অয়ন একবার আসে। অয়ন আর শ্রেয়ার মধ্যে সেই আগের সহজ সম্পর্কটা নেই। একটা অদৃশ্য দেয়াল যেন তাদের মাঝে দাঁড়িয়ে গেছে। তাদের মধ্যে সংক্ষিপ্ত কুশল বিনিময় হয়। অয়ন অর্ণবের সাথে তার নতুন চাকরি নিয়ে কথা বলে। এরপর সে চলে যায়। শ্রেয়া জানে এই দূরত্বটাই তাদের জন্য সঠিক ছিল। শ্রেয়া এখন নিজেকে অনেক বেশি শক্তিশালী অনুভব করে। সে শিখেছে সম্পর্কের বাঁধন শুধু শারীরিক নৈকট্যে নয়, মানসিক সততা এবং বিশ্বাসেও টিকে থাকে। সে তার জীবনকে নতুন করে গুছিয়ে নেয়, অর্ণবের সাথে তাদের সম্পর্কের ভিতকে আরও মজবুত করে। বন্ধুরা, পরিশেষে আমি তোমাদেরও বলতে চাই, জীবনের পথে চলতে গিয়ে মানুষ কখনো কখনো একাকিত্ব বা অপ্রত্যাশিত মানসিক টান অনুভব করতে পারে। এই টান যত গভীরই হোক না কেন, নৈতিকতার সীমারেখা এবং সামাজিক মূল্যবোধকে ভুলে যাওয়া উচিত নয়। একটি সুস্থ সম্পর্ক এবং পারিবারিক শান্তি বজায় রাখার জন্য আত্মনিয়ন্ত্রণ, দায়িত্ববোধ এবং সঠিক সময়ে কঠিন সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি। প্রতিটি সম্পর্কই মূল্যবান, আর তার পবিত্রতা রক্ষা করা আমাদেরই কর্তব্য। আমাদের বুঝতে হবে, কিছু সম্পর্ক হয়তো কেবল মনের গভীরে বাস করেই সুন্দর থাকে, তাকে বাস্তবে রূপ দিতে গেলে তা ধ্বংসাত্মক হতে পারে। জীবনের চ্যালেঞ্জগুলোকে সাহসের সাথে মোকাবিলা করে সঠিক পথে ফিরে আসার মধ্যেই সত্যিকারের মুক্তি এবং শান্তি নিহিত। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো এক গল্প নিয়ে। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য।